নমস্কার, আমি স্বাগতা আবারও চলে এসেছি। 16 ডিসেম্বর তো খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগে নিশ্চয়ই অনেকে আতঙ্কে আছেন যে আদেও কি আপনাদের নাম বা আমাদের নাম কি ভোটার তালিকায় থাকবে, ওই খসড়া ভোটার তালিকায়, সেই নিয়ে আতঙ্কিত আছেন। যদিও আমরা বলি আতঙ্কিত হবেন না। 16 ডিসেম্বর এই খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে আমি আর নাজিয়া চলে এসেছি আপনাদের সামনে কিছু তথ্য দিতে, তাই তো নাজিয়া? একেবারেই আমরা কিছু তথ্য নিয়ে আজকে এসেছি। এর আগেও আমরা অনেক ভিডিও করেছি, আপনারা যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এই খসড়া তালিকা প্রকাশের আগে আমরা আরও একটি ভিডিও নিয়ে এসেছি এবং সেখানে এই খসড়া তালিকা সংক্রান্ত বেশ কিছু তথ্য আপনাদের দেব এবং ভয় পাওয়ার কিছুই নেই। তার কারণ হচ্ছে যারা সঠিক তথ্য লিখেছেন এনুমারেশন ফর্মের মধ্যে তাদের ভয় পাবার কোনো কারণই নেই। আর যাদের নাম, যদি কারো নাম না ওঠে সেক্ষেত্রে তারা নথি দেখিয়ে তারা পরবর্তী পদক্ষেপের মাধ্যমে নিজেদের নাম তুলে নেবেন। 15ই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অভিযোগ তারা জমা দিতে পারবেন কমিশনকে এবং তারপরে তাদের সমস্ত অভিযোগ শোনা হবে। 16ই ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া তালিকা, যে সংশোধিত তালিকা হচ্ছে, ভোটার তালিকা হচ্ছে, সেই ভোটার তালিকা খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে। একদমই তাই, একদমই তাই। তার আগে নাজি আমি কয়েকটা একটু তথ্য দিয়ে দিই। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন যে কয়েকটা তথ্য দিয়েছে সেই তথ্য কয়েকটা একটু দিয়ে দিই। মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত নির্বাচন কমিশন একটা তথ্য দিয়েছে যে 57 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ যেতে পারে। নির্বাচন কমিশনের তথ্য কি বলছে চলুন একবার নজর রাখি সেই তথ্যের দিকে। মঙ্গলবার সন্ধে পর্যন্ত আনকালেক্টেবল ফর্মের সংখ্যা 57,01,548। এর মধ্যে মৃত ভোটার 24,08,574 জন, স্থানান্তরিত ভোটার 19,80,393, নিখোঁজ ভোটার 10,34,232। আনকালেক্টেবল ফর্মের সংখ্যা 50,706। 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন 15ই জানুয়ারি পর্যন্ত, তাই তো নাজিয়া? একেবারে 15ই জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন। যদি কারো কোনো সমস্যা হয়, যাদের নাম সংক্রান্ত বা অন্য কোনো সমস্যা হলে 15ই জানুয়ারির মধ্যে তারা জানাতে পারবেন। কিন্তু তার আগে খসড়া তালিকা প্রকাশ হচ্ছে এবং 11ই ডিসেম্বরের মধ্যে কিন্তু বিএলওদের সমস্ত কিছু আপলোড করে দিতে হবে এবং তারপরে 16ই ডিসেম্বর বেরোচ্ছে খসড়া তালিকা। এখানে নাজিয়া আমার কয়েকটা প্রশ্ন আছে, নাজিয়া আপনাদের সামনে কয়েকটা তথ্য তুলে ধরবে। আমি কয়েকটা প্রশ্ন করবো নাজিয়া, যেটা আমি একটু বুঝতে পারছি না বা যে সংক্রান্ত তথ্য। যে প্রথম প্রশ্ন যেটা আমি করব, যে মৃত ডুপ্লিকেট ভোটারের উপর বিশেষ জোর কমিশন দিয়েছে, কি কি কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে কমিশনের পক্ষ থেকে? দেখো, মৃত এবং ডুপ্লিকেট ভোটার এই বিষয়টির উপরে বিশেষ নজর দেওয়া হয়েছে। তার কারণ বহু এমন ভোটার আছেন যারা হয়তো এই পৃথিবীতে নেই কিন্তু তাদের ভোটার লিস্টে এখনো নাম থেকে গেছে। তো সেক্ষেত্রে তাদের নাম যাতে বাদ যায় সেদিক থেকে একটা বিশেষ নজর দেওয়া হয়েছে। এবং ডুপ্লিকেট ভোটার হয়তো একজন আছেন, তার একটা অন্য আর একটা কার্ড আছে কোথাও, সেটাতেও কিন্তু নজর দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। তো সেক্ষেত্রেও কমিশন বিশেষ করে মৃত ভোটারদের ক্ষেত্রে যেটা রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা তালিকা করা হয়েছে মৃত ভোটারের, এবং সেই মৃত ভোটারের তালিকা কমিশনকে দেওয়া হয়েছে। কমিশন বিএলও অ্যাপের মধ্যে সেটা দিয়ে দিয়েছে এবং 11ই ডিসেম্বরের মধ্যে যে আপলোড করতে হবে সেখানে তারা কিন্তু একবার মিলিয়ে নেবেন যে মৃত ভোটার কোনোভাবে আপলোড হয়েছে কিনা। তার কারণ তালিকা কমিশনের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে বিএলও অ্যাপের মধ্যে এবং বিএলওরা সেই তালিকা অনুযায়ী তারা যে আপলোড করেছেন সেই আপলোডটা তারা একবার দেখে নেবেন। পাশাপাশি 11ই ডিসেম্বরের মধ্যে আবারও একবার রিভিশন করে নেবেন যাতে কোনো মৃত ভোটার এই সংশোধিত যে খসড়া তালিকা প্রকাশ হবে সেখানে না থাকে। কমিশন চাইছে ঝেড়ে পুছে সাফ করে একবারে নিট এন্ড ক্লিন যাকে বলে। এরকম যে অনেক বুথে আছে যে মৃত এক পরিবারে কিন্তু তার নামটা এখনো পর্যন্ত রয়ে গেছে, তারা হয়তো সেটা কমিশনকে জানায়নি বা নির্বাচন কমিশনের অফিসে কোনো চিঠি দিয়ে সে নামটা বাদ দেওয়ার চেষ্টা করেনি। সেক্ষেত্রে বহু ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন প্রান্তেই বিভিন্ন বুথেই কিন্তু সেরকম লক্ষ্য করা যাচ্ছে। সেই জন্য সংখ্যাটা 24 লক্ষ ছাড়িয়েছে। তো সেক্ষেত্রে আরো ছাড়াতে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে। এখনো তো কয়েকটা দিন বাকি আছে। 11 তারিখ একবারে সবকিছু ঠিক করে দিতে হবে বিএলওদের। সেই
অ্যাপের মাধ্যমে মৃত ভোটারের তালিকা দিয়ে দেওয়া হয়েছে, তাদের 11 ডিসেম্বরের মধ্যে সেই তালিকা মিলিয়ে দেখে নিতে হবে তাদেরকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন নাজিয়া, খসড়া তালিকায় যে আমরা বারবার বলছি না যে ভুল নথি দিলে, এই ভুল নথি দিলে নির্বাচন কমিশন কিন্তু একটা শাস্তির খাড়া বেঁধে দিয়েছে, কি সেই শাস্তির খাড়া যদি আমাদের বন্ধুদের একটু বলো। দেখো, শাস্তি বলতে কিন্তু চরম শাস্তি, মানে জেল পর্যন্ত হতে পারে, এমনটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা 337 ধারাকে উল্লেখ করে বলা হয়েছে যে ভুয়ো নথি বা কোনো তথ্য যদি লিপিবদ্ধ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু শাস্তি সর্বাধিক এবং জরিমানা যেমন হবে তেমনই কিন্তু জেল 7 বছর পর্যন্ত জেল হতে পারে। আর এর যে ভুলটা হয়েছে শুধুমাত্র ভোটারদের ক্ষেত্রে যে এটা প্রযোজ্য তা নয়, যারা আধিকারিক, যারা এই সমস্ত তথ্য সংগ্রহ করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লাগু, অর্থাৎ উভয় কিন্তু এর জন্য দায়ী থাকবেন। তাই উভয়ের উপরেই কিন্তু সেই শাস্তির খাড়া থাকবে, এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে। এবং কোনোভাবেই কিন্তু সেই মানে যারা এই দোষটা করবেন, যে জেনে বুঝে হয়তো ভুল তথ্য দিলেন এবং সেক্ষেত্রে এই ভুল তথ্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু কড়া শাস্তি। আমরা দেখছি যে ইতিমধ্যে শংসাপত্র, বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য বহু জায়গায় হিড়িক পড়েছে, সেক্ষেত্রে অসাধু উপায় কিন্তু অবলম্বন করতে পারে এবং এই অসাধু চক্র যাতে কোনোভাবেই এক্ষেত্রে মাথা ছাড়া না দিতে পারে, যাতে কোনোভাবেই কোনো ভুয়ো ভোটার না থাকে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন আগে থেকে এই হুঁশিয়ারি দিয়ে দিল। আলাদা করতে চাইছে নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার থাকতে চাইছে। আমরা ইতিমধ্যে অনেক খবরও দেখেছি যেখানে দেখাচ্ছি যে বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার হয়েছে, এই যে অনুপ্রবেশকারী নিয়ে কিন্তু প্রচুর অভিযোগ এবং এখনো পর্যন্ত বিরোধীরা এই অনুপ্রবেশকারী নিয়ে কিন্তু একাধিক অভিযোগ করছে যে এই যে ঝাড়াই বাছাই পর্ব চলছে, সেই ঝাড়াই বাছাই পর্বতে কিন্তু অনুপ্রবেশকারী বিষয়টি বারবার তো উঠে আসছে, বিরোধীরা অভিযোগ তুলছে, সেক্ষেত্রে কমিশন কি ব্যবস্থা নিয়েছে? এই অনুপ্রবেশকারীর ক্ষেত্রে যেমন কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, এআই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে শুদ্ধ, যে এআই পদ্ধতির মাধ্যমে তারা কিন্তু দেখে নিচ্ছেন এবং স্ক্যান করে দেখা হচ্ছে যে কোনো ভুয়ো তথ্য দেওয়া হয়েছে কিনা। কারণ তিনি যে তথ্যটি দিচ্ছেন, এই তথ্য দেওয়ার পাশাপাশি সেই তথ্যতে ক্লিক করলেই কিন্তু, সেই নাম্বারে ক্লিক করলেই কিন্তু দেখা যাবে যে তিনি কোথায় রয়েছে সেটা এবং সঠিক তথ্য কিনা। অর্থাৎ কড়া নজরদারিতে কিন্তু এই রিভিশন পর্ব চলছে, সংশোধনী পর্ব চলছে এবং কোনোভাবেই কিন্তু রেয়াত করা যাবে না। ভুল তথ্যর ক্ষেত্রে যেমন শাস্তি, সর্বোচ্চ শাস্তি জেল পর্যন্ত হতে পারে, পাশাপাশি জরিমানা দিতে হতে পারে। এবং এই যে অনুপ্রবেশকারী, যদি কোনো অনুপ্রবেশকারী থেকে যান এবং তার যদি তিনি অনেক সময় অভিযোগ উঠছে যে সাজিয়ে, বাবা মা সাজিয়ে, তারা এরকম অনেক খবর আমরা দেখিয়েছি যে বাবা মা সাজিয়ে তারা কিন্তু দেখাচ্ছেন যে এই দেশের তারা। তো সেক্ষেত্রে কিন্তু কড়া নজর রেখেছে কমিশন এবং এআই পদ্ধতি এখানে অবলম্বন করা হচ্ছে, যেটা কমিশন সূত্রে আমরা জানতে পাচ্ছি, যে কোনোভাবেই যাতে ভুল তথ্যগত মানুষ এই তালিকায় না থাকে এবং এই তালিকা যেন স্বচ্ছ হয় সেদিক থেকে। কারণ বারবার অভিযোগ উঠছে অনুপ্রবেশকারী থেকে যাচ্ছে এবং তাদের এই ঝাড়াই বাছাই পর্বে কিন্তু তারাও কিন্তু এখানে থাকছে। তো সেক্ষেত্রে কিন্তু স্ক্যান করা হচ্ছে, সমস্ত যে তথ্য দেওয়া হচ্ছে, যে এনুমারেশন ফর্মের মধ্যে লিখছে, তার আধার কার্ড নাম্বার, তার ভোটার কার্ডের এপিক নাম্বার, পাশাপাশি বয়স, তার লিঙ্ক অনুযায়ী যে বাবা মাকে দেওয়া হচ্ছে, সমস্ত কিছু কিন্তু তথ্য স্ক্যান করে দেখা হচ্ছে। সমস্ত তথ্য কিন্তু কম্পিউটারাইজড করে কড়া নজরদারির মাধ্যমে দেখা হচ্ছে এবং সেই তথ্য দেখার পরেই কিন্তু তালিকায় নাম উঠছে। একদমই তাই, মানে বোঝা যাচ্ছে যে আরেকটা নাজিয়া, এখানে অনেকেই হয়তো প্রশ্ন করবেন, আগেভাগে আমি তোমায় প্রশ্নটা করে রাখছি, যে অনেকেই ভাববেন, একটু বিভ্রান্ত হবেন যে ভুল তথ্য বলতে কি, মানে বন্ধুরা জানতে চাইবেন বা আমিও তোমাকে সেটা ক্লিয়ার করার জন্য, ভুল তথ্য বলতে কি মিন করা হচ্ছে? ভুল তথ্য বলতে যদি কেউ বাবা মা সাজিয়ে রাখে, সেক্ষেত্রে তো অবশ্যই একটা মিথ্যে বলতে গেলে তাকে, মানে একটা সত্য কথা বলা যতটা সহজ, একটা মিথ্যে কথা কিন্তু বলা তার থেকে অনেক কঠিন। তার কারণ একটা মিথ্যের সঙ্গে একের পর এক মিথ্যে চলে আসে, কিন্তু একটা সত্য যদি তুমি কিছু বলো তাহলে কিন্তু সেক্ষেত্রে সত্যিটা বলে দিলেই কিন্তু সেটা ভুল হোক ঠিক হোক, যারা বৈধ ভোটার তাদের জন্য ভয় নেই। ইতিমধ্যেই কিন্তু 12টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক বা কমিশনার জ্ঞানেশ
কুমার তিনি বৈঠক করেছেন কিভাবে কাজ এগোচ্ছে, কতটা কাজ এগোচ্ছে এসআইআর এর পশ্চিমবঙ্গ বিশেষভাবে সেখানে উল্লেখ করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ হচ্ছে এই ভোটার তালিকা 23 বছর পরে এই ভোটার তালিকা হচ্ছে এবং সেই ভোটার তালিকা যাতে সংশোধিত ভোটার তালিকা সঠিক হয় এবং বৈধ কেউ যাতে বাদ না যায় সেদিকেও কিন্তু নজর দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে বাদের তালিকা 57 লক্ষ প্রায় নাম উঠে এসেছে আনকারেক্টেবল, সেক্ষেত্রে মৃত ভোটার আছে, নিখোঁজ আছে, স্থানান্তরিত আছে, এই সমস্ত ভোটারগুলোর নাম কিন্তু এখন উঠে আসছে। যারা বৈধ তারা কিন্তু একদম ভয় পাবেন না, আপনাদের কোনো রকম ভয় নেই। যারা সত্যি তথ্যগুলো লিখেছে ফর্মের মধ্যে তাদের কোনো রকম কিন্তু ভয় থাকার কারণ নেই। এই যে নাজি আরেকটা ওই আনকালেক্টেবল ফর্ম, এটা আমি শব্দটা ব্যবহার করেছি আমরা, এই আনকালেক্টেবল ফর্মটা কি সেটা আপনাদের একটু বলে দিই। যদি কোনো ভোটারের মৃত্যু হয় সেই সংখ্যা, যদি কোনো ভোটারের 2 জায়গায় ভোটার কার্ড থাকে, যদি কোনো ভোটার নিখোঁজ থাকে, আর একটা কোনো ভোটার পাকাপাকি অন্যত্র স্থানান্তরিত হয়, এই যে আনকালেক্টেবল 57,01,548 জন এদের কথা বলা হয়েছে। একেবারেই এই তথ্যটা একেবারে কমিশনের তরফ থেকেই সূত্র থেকেই জানতে পারা যাচ্ছে এবং যাতে কোনোভাবেই কোনো ভুল কিছু না থাকে, এই তালিকার মধ্যে কোনোভাবে কোনো ভুল না থাকে এবং হিয়ারিংয়ে ডেকে মানে কাউকে যাতে কোনো রকম ভাবে বিব্রত না করা হয়, কোনোভাবে হ্যারাসমেন্ট না হয়, যাতে বৈধ ভোটার তারা যাতে হ্যারাসমেন্ট না হয়। এটাও একটা যে 2002 এর তালিকায় যে নাম কম্পিউটারাইজড করা হয়েছে সেখানে অনেকের নাম হয়তো তারা পাচ্ছে না, সেই জন্য হার্ড কপির উপরে জোর দেওয়া হয়েছে যে ইয়ারোদের উপরে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে ইয়ারোরা হার্ড কপিটা কিন্তু দেখবে, কারণ হার্ড কপিতে অনেকের নাম আছে, হয়তো কম্পিউটারাইজড করার সময় ডিজিটাইজেশন করার সময় সেই নামটা ওঠেনি বা সেই বুথের সেই তালিকাটা তোলা হয়নি, কোনো কারণে মিস হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু হার্ড কপির উপরে জোর দেওয়া হয়েছে। ইয়ারোদের এটা পরীক্ষা করে ইয়ারোদের এটা দেখতে হচ্ছে, ওই এলাকার রাজনৈতিক নেতাদের সঙ্গেও যোগাযোগ করে বলা হয়েছে যে কোনোভাবে যেন বৈধ ভোটাররা কোনোভাবে হ্যারাসমেন্ট না হন, তারা যেন ঠিকঠাকভাবে শান্তিপূর্ণভাবে নিজেদের কাজ করতে পারেন এবং তারা যেন নিশ্চিন্তে থাকতে পারেন, সেদিকে কিন্তু কমিশন চিন্তা করছে। তাই যারা বৈধ ভোটার তারা কোনোভাবেই কোনো ভয় পাওয়ার কারণ নেই, কিন্তু যারা ভুল তথ্য দেওয়ার কথা চিন্তাও করেছেন বা দিয়েছেন, চিন্তা করার দিয়েছেন যদি কেউ, তাহলে কিন্তু সেক্ষেত্রে শাস্তির খাড়া আসতে পারে, কাঁধে নেমে আসবে। অতএব চিন্তা করবেন না, আমরা যেটা বললাম যে নির্বাচন কমিশন যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। হ্যাঁ, অবশ্যই চিন্তার কথা, কারণ হিয়ারিংয়ে ডাকা, সেখানে যাওয়া, অনেক হ্যারাসমেন্ট, অবশ্যই সাধারণ মানুষ হিসাবে আমাদের অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হবে, কিন্তু যারা বৈধ ভোটার তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কাছে যে সমস্ত তথ্যগুলো আছে সেইগুলো আপনারা নিজেদের কাছে ঠিকঠাকভাবে সাজিয়ে রেখে দিন। যদি কোনো তথ্যগত ভুল থাকতে পারে, হিয়ারিংয়ে ডাকা হতে পারে, বৈধ ভোটাররা তাদের নিজস্ব তথ্যগুলো দেখিয়ে দেবেন, তাহলে মনে হয় আশা করি আর আপনাদের কোনো সমস্যা হবে না। ভয় পাবেন না, তারা নিজেদের তথ্যগুলোকে সব একটা জায়গায় নির্দিষ্ট করে রাখুন, তাহলে হয়তো পরবর্তীকালে আপনাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন সেখান থেকে কিছুটা হলেও মুক্তির উপায় মিলবে। না যে আর একটা বিষয় আছে হিয়ারিং সংক্রান্ত বিষয়, যেটা হিয়ারিংটা কোথায় হবে, এটা তো এটা একটা মানুষের, কারণ বাড়ি থেকে বহু দূরে হবে, লাইন দিতে হবে নাকি, কারণ সবাই কাজের মানুষ, একটা মানুষের আছে, আর সবাই কাজের মানুষ, কখন ডাকা হবে, সেই টাইমে যেতে পারা যাবে কিনা সে নিয়েও চিন্তা করার কারণ নেই। জেলা শাসকদের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের কাছে যে স্কুল, কলেজ, পঞ্চায়েত, বিশ্ববিদ্যালয় এই সমস্ত জায়গায় যাতে এই হিয়ারিংটা করা হোক, কিন্তু সেই প্রস্তাবে নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়, পঞ্চায়েত অফিস এই জায়গায় কিন্তু কোনো রকম হিয়ারিং করবেন না। জেলা শাসকদের বলা হয়েছে যে ডিএম অফিসে হয়তো হতে পারে, আরো এরকম আধিকারিক মানে সরকারি কোনো দফতরে হয়তো হতে পারে, কিন্তু এইরকম নয় যে কোনো জায়গায় পাড়ার স্কুলে হোক বা এইসব জায়গায়, এগুলো এখনো পর্যন্ত যদিও সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল জেলা শাসকদের পক্ষ থেকে যে পঞ্চায়েত অফিস বা যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এইসব জায়গায় হোক, বিডিও অফিসে হতে পারে, সেখানে হয়তো, কারণ ওটা একটা সরকারি আধিকারিকের জায়গা, তাদের উপরে আছে। তো জেলা শাসকদের সেই প্রস্তাব নেননি এবং কমিশনের তরফ থেকে হয়তো আরো জায়গা বলে দেওয়া হবে যে কোথায় হবে, কিন্তু হয়তো বিডিও অফিসে হতে পারে, ডাকা হতে পারে এরকম হিয়ারিং এর ক্ষেত্রে। কিন্তু হিয়ারিং এর ক্ষেত্রে ওয়েবকাস্টিং
এই ওয়েবকাস্টিংটা থাকবে, অর্থাৎ অনলাইন যে প্রসেসটা সেটার উপরে একটা জোর দিতে চাইছে কমিশন। ওয়েবকাস্টিং সবাই তো যেতে পারবে না, অনেকে বৃদ্ধ আছে, বয়স্ক আছে, একেবারে অনেকে 80+ বয়স হয়ে গেছে, পারিবারিক সমস্যা আছে, তো ওয়েবকাস্টিং এর উপরে একটা জোর দেওয়া হচ্ছে। এবং এই ওয়েবকাস্টিং পদ্ধতিটা কিভাবে করবে আর কোথায় কোথায় করা যাবে, আধিকারিক জেলা শাসকদের উপরে কিন্তু এর দায়িত্ব হয়তো পড়তে পারে, কোনো বিরাট কোনো গুরু দায়িত্ব পড়তে পারে এই হিয়ারিং এর ক্ষেত্রে। তবে এখনো পর্যন্ত হিয়ারিং নিয়ে সুস্পষ্ট করে কিছু না বললেও যেটা জানা গেছে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পঞ্চায়েত অফিসে কিন্তু এটা হবে না, এটা নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। এবং সরকারি কোনো দফতরে হয়তো হতে পারে, তবে কোথায় কোথায় হবে সেটা সুনির্দিষ্ট করে আর কিছুদিন পরেই বলে দেবে। 16ই ডিসেম্বর প্রথমে খসড়া তালিকাটা প্রকাশিত হোক, তারপরেই হয়তো সুনিশ্চিত করে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তার 16ই ডিসেম্বরের পর থেকে তো আবার যাদের কোনো সমস্যা হয়েছে তারা অভিযোগ জানাতে পারবেন 15ই জানুয়ারি পর্যন্ত, সেগুলো সমাধান হবে। হিয়ারিং ডাকা হতে পারে, কারণ চূড়ান্ত যে ভোটার তালিকা সেটা তো ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে। সেই চূড়ান্ত ভোটার তালিকার দিকে তাকিয়ে আছে কিন্তু কমিশন। এই খসড়া তালিকা, তারপরে চূড়ান্ত ভোটার তালিকা, সেটা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে। অতএব 16ই ডিসেম্বর আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। ওই দিনই আমরা জানতে পারবো কার নাম রয়েছে, কার নাম নেই। যে সমস্ত আপনাদের আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যে সমস্ত সমস্যার কথা আপনারা জানাবেন, আমরা চেষ্টা করব নির্বাচন কমিশনের তরফ থেকে যে যে তথ্যগুলো তুলে ধরা হচ্ছে আপনাদের সাহায্যার্থে, সেই সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা রাখবো। অতএব আজকে এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।